ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা, 50 শিক্ষার্থী সহ নিহত 70। তেল আবিব সহ মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় পাল্টা আক্রমণ, নিহত 1। তেহরানবাসীকে সরে যাওয়ার নির্দেশ। The armed forces and all of the police, I say tonight that you must lay down your weapons and have complete immunity. বাংলাদেশ সহ বহু দেশ থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল স্থগিত, যাত্রীদের ভোগান্তি। হটলাইনে ফোন করে বিমানবন্দরে আসার অনুরোধ, প্রবাসীদের সতর্ক করে নির্দেশনা। ফ্লাইট বন্ধ আর কি, যুদ্ধ চলে এই জন্য নাকি ফ্লাইট বন্ধ, 24 ঘন্টা পরে আর কি জানাবে ওরা। এখনো অত দূর থেকে আসছি, আমাকে নামাই দিয়ে চলে গেছে। এখন আমি একা, এখন কোথায় যাবো? বাসা নাই, আমরা দূর থেকে আসছি, একটা আসলে ভোগান্তির মধ্যে পড়ে গেছে। যে মিডিয়াম ফ্লাইটগুলোকে হোল্ড করে রাখতে বলা হয়েছে ফার্দার ডিসিশন না আসা পর্যন্ত। 13636 এই নাম্বারে যোগাযোগ করে তারা যেন এয়ারপোর্টে আসে, আমরা না বলা পর্যন্ত যাত্রীরা যেন এয়ারপোর্টে না আসেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণতন্ত্রের পথ মসৃণ করতে সব দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী। জনস্বার্থ বিরোধী কিছু হলে বিরোধিতার ঘোষণা ডাক্তার শফিকুরের। মানুষের ভাগ্য বদলে ইশতেহার বাস্তবায়নে সহযোগিতা চান প্রধানমন্ত্রী। ছুটির দিনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালনের নির্দেশ। জাতীয় স্বার্থে সবাই এক, বিতর্ক হোক সংসদে। এনসিবির প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়ন চান পরোয়ার, দ্রুত স্থানীয় নির্বাচন দাবি নাহিদের। এবার ঈদযাত্রা হবে স্বস্তির, বড় মৌসুম হবে না তেল সারের সংকট। বন্ধ হওয়া শ্রম বাজার খুলতে কাজ করছে সরকার, জনকল্যাণে কাজ করার প্রত্যয় মন্ত্রী দেয়। এবং পাবনায় বাড়ি থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, বাধা দেয় দাদিকেও খুন। ধর্ষক ও আশ্রয়দাতাদের শিকড় উপড়ে ফেলার হুঁশিয়ারি মন্ত্রীর। ইরানের যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় সহ কয়েকটি এলাকায় বিস্ফোরণ হয়েছে। এতে একটি স্কুলের অন্তত 50 শিশু শিক্ষার্থী সহ 70 জন নিহত হয়েছেন। পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরানও। ইসরায়েলের পাশাপাশি আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটিতেও আক্রমণ চালানো হয়েছে। আবুধাবিতে নিহত হয়েছেন 1 জন। স্থানীয় সময় শনিবার সকালে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যৌথ এই হামলায় ধ্বংস হয়ে যায় একটি প্রাথমিক স্কুল। এতে স্কুলটির অর্ধশতাধিক শিশু শিক্ষার্থী নিহত হন, আহত হন অনেকে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কয়েক দফা বিস্ফোরণে শব্দ শোনা যায় তেহরানে, বেজে ওঠে সাইরেন। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পরমাণু শক্তি সংস্থা, পারচিন সামরিক কমপ্লেক্সে হামলা চালায় ইসরায়েল। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের সামনেও বিস্ফোরণ হয় বলে জানানো হয়। তবে ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, নিরাপদ স্থানে আছেন আয়াতুল্লাহ খামেনি, নিরাপদে আছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। বন্ধ করা হয়েছে আকাশসীমা। হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরানও। ইসরায়েলের উত্তরাঞ্চলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। ইসরায়েলের পাশাপাশি সৌদি আরবের রিয়াদ, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত সহ পারস্য উপসাগরীয় দেশগুলোর অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে বাহরাইন, আবুধাবি ও কাতার সহ বিভিন্ন জায়গায় ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে ইরানের হামলার পর কাতারের মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। ইরানের শাসন ব্যবস্থার হুমকি দূর করে মার্কিন জনগণকে রক্ষাই হামলার লক্ষ্য বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। The armed forces and all of the police, I say tonight that you must lay down your weapons and have complete immunity. গেল কয়েকদিন ধরেই পরমাণু ইস্যুতে দফায় দফায় বৈঠক করে ওয়াশিংটন তেহরান। আলোচনা ভেস্তে গেলে ইরানে হামলার হুমকি দিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই হুমকি অবশেষে বাস্তবায়ন করল যুক্তরাষ্ট্র। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা ইরানের পাল্টা আক্রমণের নিন্দা জানিয়েছে সৌদি আরব। এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যকে খাদের কিনারায় দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এছাড়াও উদ্বেগ জানিয়েছে রাশিয়া, স্পেন, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশ।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন বিশ্ব নেতারা। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস ও সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে অত্যন্ত বিপজ্জনক ও উদ্বেগজনক বলে অভিহিত করেছে। বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান তাদের। এদিকে বাহরাইন, কাতার, জর্ডান এবং কুয়েতে পাল্টা ইরানি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। রিয়াদ এটিকে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি উচ্চারণ করেছে। সৌদি আরব স্পষ্ট জানিয়েছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ ধরনের হামলা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ধ্বংস করে দিচ্ছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সতর্ক করে বলেছেন, এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যকে খাদের কিনারায় দাঁড় করিয়েছে। তিনি যুক্তরাষ্ট্র ও ইরানকে সংঘাতের পথ ছেড়ে আলোচনার টেবিলে আসার আহ্বান জানান। পাকিস্তান ও ইন্দোনেশিয়া অবিলম্বে এই সামরিক তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্তু তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতা করার এবং প্রয়োজনে তেহরান সফরেরও ইচ্ছা প্রকাশ করেছেন। রাশিয়া ও স্পেন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। এই দায়িত্বজ্ঞানহীন আচরণ অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করবে বলে মন্তব্য মস্কোর। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইরানে একতরফা সামরিক হামলা প্রত্যাখ্যান করে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে দূরে রাখতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে ইউক্রেনীয় কর্তৃপক্ষ মনে করে তেহরানের কাছে সংঘাত এড়ানোর সুযোগ থাকলেও তারা তা ব্যবহার করেনি। দুই দেশই ইরানের সাধারণ মানুষের অধিকার ও আঞ্চলিক সমৃদ্ধির পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উত্তেজনা হরমুজ প্রণালীতে তেল সরবরাহে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। আরেকটি পূর্ণমাত্রার যুদ্ধ, তেলের দাম আকাশ ছোঁয়া, বৈশ্বিক মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, এভিয়েশন, আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য এর প্রভাব পড়বে। বিশ্বের দৈনিক তেলের প্রায় 20% সরবরাহ হয় ইরানের হরমুজ প্রণালী দিয়ে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত দীর্ঘস্থায়ী হলে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে তেহরান। বিশ্লেষকরা বলছেন, সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল $150 থেকে $200 পর্যন্ত ওঠার সম্ভাবনা আছে। এমন পরিস্থিতি 2026-এর বৈশ্বিক মুদ্রাস্ফীতি আরও তীব্র করতে পারে। বিশেষ করে উন্নয়নশীল অর্থনীতিতে খাদ্য ও জ্বালানির মূল্য আরও বাড়াতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো সহ বড় এয়ারলাইনগুলো এরই মধ্যে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার রুট পরিবর্তন শুরু করেছে। দীর্ঘমেয়াদে ফ্লাইট পথ পরিবর্তনের ফলে জ্বালানি ব্যয় বাড়বে এবং টিকিটের দাম বেড়ে যেতে পারে। এছাড়া আন্তর্জাতিক সংযোগ, কার্গো এবং ভ্রমণ শিল্পেও ব্যাঘাত তৈরি হবে। তেলের বাজারে মূল্যবৃদ্ধি শুধু জ্বালানি খাতকে প্রভাবিত করবে না, উৎপাদন খরচ, পরিবহন ব্যয় এবং খাদ্য মূল্যও বাড়াবে। আন্তর্জাতিক বাজারে ডলার ও অন্যান্য মুদ্রার অস্থিরতা তৈরি হতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতের বিস্তারিত আলোচনা নিয়ে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী ওমর ইনান। যাচ্ছি তার কাছে। ইনান, এই যে সংঘাত, আমরা আলোচনায় ঢোকার আগে একটু যদি জানি যে আসলে কয়েকদিন ধরে তো তাদের মধ্যে আলোচনা চলছিল, আসলে কি আলোচনা ভেস্তে যাওয়ার জন্য এই আক্রমণ নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? রাব্বি, আপনি জানেন, আপনাকে ধন্যবাদ। শুরুতে আপনি জানেন যে আলোচনা আসলে অনেক দিন ধরেই হচ্ছিল। সবশেষ যে আলোচনাটা সেটা আসলে জেনেভায় হচ্ছিল। সেখানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি যেমন ছিলেন, তেমনি ছিলেন ওমানের মধ্যস্থতারীতে হচ্ছিল এবং ছিল ইরানের প্রতিনিধিও। এবং তারা কিন্তু সামনে ভিয়েনায় আরেকটি বৈঠকে বসার কথা ছিল, অর্থাৎ আলোচনা অগ্রগতির যেটি আলোচনা ফলপ্রসূ হয়েছে এমন দাবি করা হয়েছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। কিন্তু সেই অগ্রগতির মধ্যে আমরা দেখলাম আসলে কেমন অগ্রগতি হয়েছে, এবং এই কারণে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে একসাথে আলোচনা এবং হামলা এটি আসলে দুটো একসাথে চলতে পারে না। আমরা একটু সবশেষ তথ্যগুলো আগে দর্শকদের জানিয়ে দিতে চাই। আজকে যে সংঘাতটি শুরু হলো নতুন করে আবারও ইরান এবং ইসরায়েলের মধ্যে এবং যুক্তরাষ্ট্রের মধ্যে, সেটি আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলি হামলায় ইরানের স্কুলের শিক্ষার্থী নিহত হয়েছে। আপনি জানেন যে শুধুমাত্র শিক্ষার্থী না, একটি এলিমেন্টারি স্কুলে হামলা চালানো হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে, এবং সেই হামলায় 51 জনের বেশি শিশু শিক্ষার্থী যেমন আছে, তেমনি আরও 20 জনের বেশি বেসামরিক নাগরিকও রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় পরমাণু শক্তি সংস্থা সামরিক কমপ্লেক্সেও হামলা চালানোর দাবি করেছে মূলত ইসরায়েল, এবং বেশ কয়েকটি শহরে বিস্ফোরণ হয়েছে। এমনকি খামেনির যে বাসভবন, সেই বাসভবনেও হামলার দাবি করেছে তেল আবিব। কিন্তু এটি এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, তবে তারা কোথায় আছেন এটি এখন পর্যন্ত স্পষ্ট করা হয়নি। ইরানের পক্ষ থেকে সামগ্রিকভাবে ইরান চেষ্টা করছে তাদের এই হামলার পাল্টা জবাব সরাসরি দেওয়ার জন্য। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র কিছু দেশ এবং একই সাথে আবার একদম আমরা সেই তথ্যগুলো একটু দেখে আসতে চাই। আসলে ইরান আসলে কোথায় কোথায় হামলা চালিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যে যেই সকল দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিগুলোতে আসলে মূলত হামলা চালিয়েছে ইরান। আমরা দেখতে পাচ্ছি কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, এমনকি আমরা সৌদি আরবের রিয়াদেও হামলার খবর শুনেছি যেখানে মার্কিন ঘাঁটি রয়েছে। ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলে মূলত ইরান হামলা চালিয়েছে। ইরানের হামলায় আবু ধাবিতে আপনি জানেন এখন পর্যন্ত একজনের প্রাণহানি হয়েছে এবং ইসরায়েলেও কয়েকজন হতাহত হয়েছে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি, যদিও এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে এটি নিশ্চিত করা হয়নি। সেক্ষেত্রে যেই দেশগুলোতে ইরানের পক্ষ থেকে হামলা করা হয়েছে তারা আসলে ইরানকে উদ্দেশ্য করে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেছে? তারাও আসলে প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে এটি তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন, বিশেষ করে আন্তর্জাতিক যে সীমারেখা, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়েছে বলে তারা দাবি করেছে। তবে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে এই দেশগুলো যুক্তরাষ্ট্রকে মূলত আশ্রয় দিয়েছে বলে, যুক্তরাষ্ট্রকে সমর্থন দিয়েছে বলেই তারা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করছে এবং মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করেই বিভিন্নভাবে ইরানের উপর হামলার চেষ্টা করা হয়েছে, যে কারণে তারা এই হামলাটাকে তারা ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছে। এছাড়া আপনি জানেন যে এরই মধ্যে বিভিন্ন দেশ কিন্তু তাদের যে ফ্লাইট কার্যক্রম সেটি স্থগিত করেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী ঢাকার ফ্লাইটও বন্ধ রয়েছে এবং ঢাকার এখন কি অবস্থা আমরা একটু সেটি দেখে আসতে চাই। যারা আসলে দেশের বাইরে যেতে চান বিশেষ করে মধ্যপ্রাচ্যের দিকে, সেই খবর জানাতে বিমানবন্দরে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। যাব তার কাছে, জানবো সবশেষ খবর। শাফি, জানাবেন, আমি দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ ভিড় করেছেন, তাদের কি অবস্থা? দেখুন যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুহূর্তে শত শত যাত্রী যারা আটকা পড়েছেন তাদের চোখে আসলে উদ্বেগ উৎকণ্ঠা ভর করেছে। তারা দুশ্চিন্তা এখন সময় গুনছেন, কারণ তারা ইতিমধ্যে জেনে গেছেন যে ইরানে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধের কারণে তাদের বাংলাদেশ থেকে যে সমস্ত ফ্লাইট মধ্যপ্রাচ্যে যাবে সবই বন্ধ করে দেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে। এই ঘোষণা, এই নির্দেশনা এখন পর্যন্ত এইখানে যারা অপেক্ষমান যাত্রী আছেন তারা সবাই জেনে গেছেন। তবে তাদের যে উদ্বেগ যে সেটি হচ্ছে যে তারা কতক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষা করবেন। বিমান বাংলাদেশ যে একটি নির্দেশনা দিয়েছেন যে আগামী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যাত্রীদের অপেক্ষা করতে হবে, কিন্তু সেই সময়টা কতক্ষণ, 12 ঘন্টা নাকি 5 ঘন্টা 10 ঘন্টা, এই কারণে আসলে এখানে যাত্রীরা অপেক্ষা করছেন। তারা কেউ কিছু বলতে পারছেন না যে কতক্ষণ লাগবে এই যে স্থগিতাদেশ ছুটতে। তবে এইখানে যারা আছেন তারা কিন্তু অনেকেই যে ঢাকা শহরের বাসিন্দা ব্যাপারটা এইরকম নয়। যারা মূলত মধ্যপ্রাচ্যগামী যারা আছেন প্রবাসী বাংলাদেশি, তারা দেশের নানা প্রান্ত থেকে এসেছেন। তারা এখন কি করবেন? তারা হোটেলে উঠবেন নাকি তারা তাদের গ্রামের বাড়ি চলে যাবেন? আর যদি তারা চলে যান তাহলে কবে নাগাদ তাদের কি হবে, ফ্লাইট কি হবে? কারণ তাদের যে দুশ্চিন্তার জায়গাটা সেটা হচ্ছে যে তাদের অনেকেরই ভিসার একটা নির্দিষ্ট মেয়াদের ব্যাপার আছে, যে ওইখানে গিয়ে ভিসার মেয়াদ বাড়াতে হবে, হয়তো অল্প কয়েকদিন বাকি আছে। এই কারণে কিন্তু তাদের এই দুশ্চিন্তাটা ভর করেছে। তারা এইখানে যারা অনেকে আত্মীয় স্বজন নিয়ে এসেছেন তাদের মুখে কিন্তু এই চিন্তার ভাঁজটা দেখতে পেয়েছে। অনেকেই কিন্তু ছিলেন যারা বাইরে আটকা পড়েছেন, অনেকের বোর্ডিং পাস হয়ে গিয়েছিল এবং তাদের স্বজনরা বাহিরে অপেক্ষা করছেন যে যাদের বোর্ডিং পাস হয়ে গেছে তারা ওইখানে বসে আছেন। তাদেরকে কি ভিতরে বাহির করে বেরিয়ে আসবেন নাকি অন্য কিছু? এবং ওমরা যাত্রী যারা ছিলেন তাদের মধ্যেও কিন্তু একই ধরনের সংখ্যা, কারণ তারা উমরা করতে যাচ্ছেন পবিত্র একটি কাজে, সেই জায়গায় তাদের বাধা আসলো। তাদের এই উমরা হজ আবার কবে করতে না করবেন সেই বিষয়গুলো আছে। তো এখন পর্যন্ত আসলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রীদের আসলে এই উদ্বিগ্নতা নিয়ে অপেক্ষা করা ছাড়া আর কিছু নেই। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। আমরা সরাসরি যুক্ত ছিলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং যেমনটি আব্দুল্লাহ শাফি বলছিলেন যে মধ্যপ্রাচ্যগামী যেসব যাত্রী রয়েছেন তারা আসলে চরম ভোগান্তিতে আছেন। রাব্বি, আপনি জানেন শুধু মধ্যপ্রাচ্যগামী যাত্রীরাই না, যারা মধ্যপ্রাচ্য দেশ থেকে বাংলাদেশে আসতে চান, এমনকি বাংলাদেশে আসতে চান, তারাও কিন্তু ভোগান্তিতে আছেন। বিশেষ করে যার কথা না বললেই না, বাংলাদেশ দলের খেলোয়াড় মুশফিকুর রহিম সহ আরও বেশ কয়েকজন কিন্তু ওমরা পালন শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তাদের বিমানটি পরবর্তীতে আবার সেটি জেদ্দায় ফিরে যায় এবং সেখানেই তারা এখন পর্যন্ত অবস্থান করছেন। তারা জানেন না আসলে কবে নাগাদ আবার এগুলো স্বাভাবিক হবে এবং দেশে আসতে পারবে। শুধুমাত্র যদি আমরা একটু আলোচনা অন্যদিকে নেই, যে এই যে সংঘাত বা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলেই তো আসলে নানা জায়গায় প্রভাব পড়ে। সেই জায়গাটা আসলে
আমাদের দেশ যেই জায়গাগুলোতে সংশ্লিষ্ট এবং পুরো বিশ্বের কথাই যদি চিন্তা করি, আমাদের দেশ আসলে প্রভাব পড়তে পারে ওতপ্রোতভাবে জড়িত। আপনি জানেন বাংলাদেশের অনেক শিক্ষার্থী আছেন যারা ইরানে পড়াশোনা করেন এবং তারা কিন্তু এখন দেশে আসার জন্য অপেক্ষার প্রহর করছেন, কারণ যে পরিস্থিতি তৈরি হচ্ছে তারা এখন আর নিজেদেরকে নিরাপদ মনে করছেন না। গত বছরও আমরা তাই দেখেছি, অনিরাপদ একটি পরিস্থিতি তৈরি হচ্ছিল। আমাদের কাছে কিছু তথ্য আছে, সেগুলো একটু আমরা দেখে আসি। যেমনটি আমরা যদি দেখতে পাই যে ইরান ইসরায়েল সংঘাতের কারণে যারা বাংলাদেশ থেকে আসলে মধ্যপ্রাচ্য যেসব ফ্লাইট রয়েছে সেগুলো এর মধ্যে বলেছে যে বাতিল করা হয়েছে, এর মধ্যে অনেকে ভোগান্তিতে পড়েছে এবং মধ্যপ্রাচ্যের ফ্লাইট বাতিল কাতার, যুক্তরাজ্য, জাপান, ভারত সহ 11টির বেশি দেশ আসলে এখন পর্যন্ত বাতিল করেছে। এই সংখ্যা আসলে ধীরে ধীরে বাড়ছে এবং পাল্টাপাল্টি হামলায় বিশ্ব নেতারা উদ্বেগ জানিয়েছেন। এবং আপনি যেটি বলছিলেন যে বাংলাদেশের আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে, শুধুমাত্র আপনি এর মধ্যে দেখে গেছেন যে বাংলাদেশের বিপুল পরিমাণ মানুষ যারা কিনা মধ্যপ্রাচ্যের দেশগুলো শ্রমবাজারের সঙ্গে যুক্ত এবং তারা কিন্তু প্রতিনিয়ত আসা যাওয়ার মধ্যে থাকে, সেগুলো যেমন সৌদি আরব রয়েছে, কাতার, কুয়েত, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আছে। এই তারা যে এখন আটকে গেল, এটির কারণে কিন্তু শ্রমবাজার স্বাভাবিকভাবেই একটি মন্দার মুখে পড়বে এবং নতুন করে কিন্তু জনশক্তি রপ্তানির বিষয়গুলো আসছিল। এই যে একটা অনিশ্চয়তা তৈরি হলো, সেটি আসলে সামনে কতদিন যাবে সেটি একটি বিষয় আছে। পাশাপাশি আপনি জানেন যে হরমুজ প্রণালীর কথা বলছিলাম আমরা, হরমুজ প্রণালী দিয়ে কিন্তু বিশ্বের 20% বেশি তেল রপ্তানি হয়, অর্থাৎ সরবরাহ হয়। সেই পথটি যদি আসলে ইরান বন্ধ করে দেয়, সেক্ষেত্রে বিশ্ব যেরকম আসলে প্রভাবিত হবে, বাংলাদেশও তার বাইরে থাকবে না। এছাড়া আপনি জানেন যে বাংলাদেশের শিক্ষার্থীদের কথা যেমনটি বলছিলাম, তেমনি বাংলাদেশের আরও অনেক খাতেই কিন্তু ইরানের সঙ্গে যুক্ত রয়েছে বাণিজ্যের ক্ষেত্রেও। সেই ক্ষেত্রে এই বিষয়গুলো যদি বন্ধ হয়ে যায়, তেলের সরবরাহ যদি আসলে বাধাগ্রস্ত হয়, সেক্ষেত্রে বাংলাদেশের সাথে সরাসরি যোগাযোগ থাকুক না থাকুক, অন্য দেশগুলো যেরকম ক্ষতিগ্রস্ত হবে, একই রকম আসলে ক্ষতিগ্রস্ত হবে। তো এই যুদ্ধ আসলে বন্ধ হওয়াটাই আসলে সবার কাম্য। ইরান, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে সংঘাত এবং এই সংঘাত পরিস্থিতিতে পুরো বিশ্বে তথা বাংলাদেশের প্রভাবের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওমর ইনান। গণতন্ত্রের পথ মসৃণ করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জামাতের ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এই আহ্বান জানিয়েছেন তিনি। জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের উন্নয়নে সরকারের যে কোনো উদ্যোগে সহযোগিতা করলেও জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরোধিতা করবেন তারা। শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন ৭১-এর বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধারা। কয়েকজন সাবেক উপদেষ্টাও যোগ দেন অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ, প্রয়াত প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণের মাধ্যমে সভাপতির বক্তব্য শুরু করেন জামায়াত আমির। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে সেই মহান ব্যক্তিত্বকে স্মরণ করছি। এমন ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখার প্রত্যাশায় কোটি মানুষ দীর্ঘদিন অপেক্ষা করেছে উল্লেখ করে জামায়াত আমির আগামীর সংসদ জনগণের জন্য অর্থবহ করে তোলার আশাবাদ ব্যক্ত করেন। আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হিসাবে এই সংসদে ফাংশন করতে চাই না। আমরা চাই এই সংসদ হোক অর্থবহ, জনগণের সমস্ত চাওয়া পাওয়ার কেন্দ্র। সরকারি দল তারাও যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, আমরাও বিরোধী দলের অবস্থান থেকে দায়িত্বশীল গঠনমূলক ভূমিকা পালন করতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে তা হাজারো মানুষের অকাতরে প্রাণ দেওয়ার মাধ্যমে অর্জিত হয়েছে। গণতন্ত্রের পথ মসৃণ করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার, নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছে। এত ত্যাগের বিনিময়ে আমরা আজকের এই গণতন্ত্রের যাত্রা যেটি সূচনা হচ্ছে বা হয়েছে নির্বাচনের মাধ্যমে, সেটির সুযোগ পেয়েছে। আগামীর রাজনীতি হবে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের, এমন প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। প্রধান বিরোধী দল আয়োজিত কোনো অনুষ্ঠানে সরকার প্রধানের আগমন, দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে এমন সংস্কৃতি ছিল অনুপস্থিত। আজ একই ইফতারের টেবিলে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বসে জানান দিচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ইশতেহার বাস্তবায়নে
সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানুষের ভাগ্য বদলে দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালন ও রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষার নিয়ম মেনে চলার নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। ছুটির দিনে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। সাপ্তাহিক ছুটির দিনে দ্বিতীয় দিনের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:15টায় কার্যালয়ে আসার পর অধীনস্থ দপ্তর প্রধান ও কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে করেন মতবিনিময়। গত নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে উল্লেখ করে এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যে নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেছে তা বাস্তবায়নে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা দরকার। ভোটের হিসাব যদি আমরা করি, বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টোকে সমর্থন দিয়েছে। সেই ম্যানিফেস্টো স্বাভাবিকভাবে আমরা বাস্তবায়ন করব। ম্যানিফেস্টোর মধ্যে আমরা উল্লেখ করেছি এই দেশের সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে আমরা কিভাবে গড়ে তুলতে চাই, তরুণ সমাজের ক্রীড়া ব্যবস্থা আমরা কিভাবে গড়ে তুলতে চাই, নারীকে এম্পাওয়ার করার জন্য তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে চাই। মানুষ যাতে বেকার না থাকে, যত কম সংখ্যক মানুষ বেকার থাকবে দেশের জন্য ততটা ভালো হবে, মানুষ ততটা স্বাচ্ছন্দ্যে থাকবে। আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে আমরা পালন করতে পারি, নিশ্চয়ই আমরা এই দেশ এবং এই দেশের যারা নাগরিক তাদের আমরা ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম। আমরা দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালন সহ দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তার নিয়ম মেনে চলতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সমাজের সকল ব্যবস্থা, রাষ্ট্রের সকল ব্যবস্থাকে অনেক পিছিয়ে দিয়েছে, অনেক ক্ষেত্রে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে, সেটি হচ্ছে দুর্নীতি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই এখানে উপস্থিত যে সকল প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছেন, আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা ইনশাল্লাহ পাবো। আপনাদের সকল কাছে আমার অনুরোধ থাকবে, আপনার স্ব অবস্থান থেকে যেখানে গোপনীয়তার বিষয় থাকবে সেখানে দয়া করে আপনারা রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে গোপনীয়তা রক্ষা করবেন। সবাইকে নিয়ে দেশের মানুষের ভাগ্য বদলের কাজ করার কথা জানান প্রধানমন্ত্রী। আমরা কঠোরভাবে মেনে চলার চেষ্টা করব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার যেসব অধ্যাদেশ জারি করেছে তা সংসদে আইন আকারে পাশ করার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। জুলাই সনদের কোনো বিষয়ে সরকারের বাদ দেওয়া উচিত হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাজনৈতিক মতপার্থক্য কিংবা তর্ক বিতর্ক থাকলেও জাতীয় স্বার্থে সবাই এক থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে আয়োজন করা হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান। এতে অংশ নেন দলটির কেন্দ্রীয় ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজকের এই প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বক্তব্যে মত পার্থক্যের ঊর্ধ্বে গিয়ে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, এবারের জাতীয় সংসদ হবে সব তর্ক বিতর্কের স্থান। সবাই জাতীয় স্বার্থে এক থাকবো। জাতীয় সংসদে আমাদের মধ্যে তর্ক হবে, বিতর্ক হবে, বহুমত হবে, কিন্তু জাতীয় স্বার্থে আমরা ঐক্যমতে থাকবো। জুলাই সনদের কোনো বিষয় সরকারের বাদ দেওয়া উচিত হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রক্ত দিয়ে গড়া জুলাই সনদের প্রতি সমর্থন জানিয়েছে সরকারি দলের উচিত হবে না গণভোটে হায় জয়যুক্ত হয়ে জুলাই সনদের যে প্রতিটি বাক্য, প্রতিটি শব্দের প্রতি মানুষের যে সমর্থন, সেগুলো বাস্তবায়ন না করে তার কোনো ব্যতিক্রম, কোনো সামান্য বিচ্যুতিও কিন্তু এদেশের জনগণের কাছে মোটেই পছন্দ হবে না। অন্তর্বর্তী সরকারের জারি করা সব অধ্যাদেশ আইন আকারে পাশ করার আহ্বান জানান বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচন প্রত্যাশা রাখবো, সারা দেশে এনসিপির আহ্বান থাকবে যে আপনারা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেন। তৃণমূল সংগঠনকে আমরা শক্তিশালী গড়ে তুলতে চাই। আগামীর সংসদ দ্রুত সময়ের মধ্যে সংস্কার পরিষদ হবে এবং অন্তর্বর্তী সরকারের যত আইন তারা পাশ করেছে, যত অধ্যাদেশ রয়েছে সেটাকে ইন্ডিমনিটি দেওয়া হবে, সংসদ সেটাকে অনুমোদন করবে, সেই প্রত্যাশা আমরা রাখছি। দলের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা শুভেচ্ছা জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেন নাহিদ ইসলাম। নাগরিক পার্টির 1 বছর পূর্ণ হয়েছে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদযাত্রা হবে আরও স্বস্তিদায়ক ও নিরাপদ। বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বড় মৌসুমে তেল ও সার সংকট ঠেকাতেও ব্যবস্থা নিচ্ছে সরকার। বন্ধ হওয়া শ্রমবাজার খুলতেও কাজ চলছে বিভিন্ন জেলায় কর্মসূচিতে, এমনটাই জানিয়েছেন মন্ত্রীরা।
দায়িত্ব বুঝে নেবার পরপরই দেশের উন্নয়নমুখী নানা কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সাপ্তাহিক ছুটির দিনেও দেশের বিভিন্ন স্থানে পরিদর্শন কিংবা সফরে যাচ্ছেন তারা। শনিবার সকালে নারায়ণগঞ্জে নদীবন্দরের নির্মাণাধীন টার্মিনাল ভবন এবং ড্রেজার বেইজ কার্যক্রম পরিদর্শনে গিয়ে এবারে ঈদযাত্রা নিয়ে কথা বলেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতবার মোটামুটি একটা স্বস্তির যাত্রা হয়েছে, এবার তার চেয়ে আরও বেশি মনোযোগী এবং আরও বেশি আপনার তৎপর থাকবে। এদিকে দিনাজপুরে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, কৃষক যেন চলতি বোরো মৌসুমে তেল ও সার সংকটে না পড়ে সেই বিষয়ে সরকার ব্যবস্থা নিচ্ছে। কৃষকের যাতে সার এবং সেচ এবং বিদ্যুতের জন্য যাতে সেচের কোনো সমস্যা না হয় এ ব্যাপারে ইনশাআল্লাহ বর্তমান সরকার সচেষ্ট আছে। সিলেটে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউকে সরকার চিঠি দিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্য সহ বন্ধ হওয়া শ্রমবাজার খোলার বিষয়ে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। কঠিন চ্যালেঞ্জ হলেও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সরকার বদ্ধপরিকর বলে জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুর্নীতি নামক ব্যাধিটা আমাদেরকে আঁকড়ে ধরেছিল, সুতরাং এই দেশটাকে দুর্নীতিমুক্ত করা এটা আমাদের একটা কঠিন চ্যালেঞ্জ। ইউরোপিয়ান ইউনিয়নকে আমরা আনুষ্ঠানিকভাবে এফটিএর আলোচনা শুরুর জন্য চিঠি দিয়েছি। পর্যায়ক্রমিকভাবে আমরা এফটিএ করার উদ্যোগ নিব। শ্রমবাজার মার্কেট, বিশেষ করে মিডল ইস্ট, সৌদি আরব, মালয়েশিয়া এবং যেসব জায়গায় বন্ধ হয়েছে সেগুলোকে কিভাবে আমরা মার্কেটটাকে আবার সুযোগ করা সেই ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হয়েছে। ঠাকুরগাঁয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে দেশ গড়তে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সময় নষ্ট না করে আমাদের সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। আমরা কত দ্রুত সামনের দিকে যেতে পারবো সেই বিষয়গুলো আমাদের নজর দেওয়া উচিত। নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল বলেছেন, নদী শাসনের উদ্যোগ নিয়েছে সরকার। এদিকে দখল মুক্ত করে পঞ্চগড়ের সব খাল ও নদী 6 থেকে 7 মাসের মধ্যে পূর্ণ খনন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। পাবনার ঈশ্বরদীতে ঘর থেকে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। বাধা দেয়ায় খুন করা হয়েছে দাদিকেও। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে। জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করা হয়েছে। বাড়ির আঙিনায় পড়ে আছে নিথর দেহ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। এই চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলার ভবানীপুর গ্রামে। শুক্রবার রাতে গ্রামের কান্নার শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে গ্রামের লোকজন রাস্তায় গেলেও হঠাৎ থেমে যায় কান্নার শব্দ। পরে নিজ বাড়িতে ফিরে যায় সবাই। শনিবার সকালে স্থানীয়রা জয়নাল খাঁর বাড়িতে গেলে উঠানে তার মা সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। এক পর্যায়ে ঘরের নাতনি জামিলাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশে গমক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাঠের মধ্যে সব যায় দেখা যায় ওই জামের নাম হইল। স্বজনদের অভিযোগ, বাধা দেয়ায় দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। আমার সন্তান যেভাবে মারেছে তার থেকে নিষ্পৃত করে যেন ওদেরকে মারে। রক্ত ফলো করে ওখানে দৌড়ে চলে গেল। যাওয়ার পরে ওখানে গিয়ে দেখে যে বিবস্ত্র অবস্থায়, হয়তো হতে পারে ধর্ষণ হতে পারে। জড়িতদের ধরতে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের লোকজন যারা কাজ করছে কয়েকটা টিমে, আমরা এটা ডিটেক্ট করে ফেলবো এবং যারা অপরাধী তাদেরকে মূল ঘটনা আপনাদেরকে সামনে অতি শীঘ্রই আমরা উপস্থাপন করব। স্থানীয়রা জানান, বাড়িতে নিহত দাদি ও তার নাতি ছাড়া অন্য কেউ ছিল না। পরিবারে একজন পুরুষ থাকলেও সে তার মেঝো মেয়ের বাড়িতে 3 থেকে 4 দিন আগে বেড়াতে যান। সময় সংবাদ, পাবনা। রাতের সময় আরও থাকছে। ছুটির দিনে ছোটদের পদচারণায় মুখর অমর 21শে বইমেলা। পাপের শো দেখে উচ্ছ্বাস, বাবা মায়ের হাত ধরে বইয়ের রাজ্যে ঘোরাঘুরি। এবার বাণিজ্যের সংবাদ। ছুটির দিনে জমজমাট রাজধানী বিপণী বিতানগুলো। রমজানের প্রথম দিকে বেচা কেনা কম থাকলেও এখন বাড়ছে। ভিড় কম থাকতে
আগেই কেনাকাটা সারতে চান ক্রেতারা। তবে অভিযোগ বাড়তি দামের। ঈদ উল ফিতর সামনে রেখে চলছে কেনাকাটা। সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট রাজধানীর বিপণী বিতানগুলো। রমজানের শেষের দিকে ভিড় এড়াতে অনেকেই আগেভাগেই কেনাকাটা সেরে নিচ্ছেন। শনিবার রাজধানীর নিউ মার্কেট, গাউসিয়া, নূরজাহানের মতো মার্কেট ঘুরে দেখা যায় বেড়েছে ক্রেতা সমাগম। গরমে আরামদায়ক 3 পিসের চাহিদা বাড়লেও দাম বেশি হওয়ায় হতাশ ক্রেতারা। মাদারপুর থেকে শপিং করার জন্য আসছি, 3 পিস কেনার জন্য, প্যান্ট পিস, শার্ট, গেঞ্জি। আয়ের তুলনায় আমাদের জিনিসপত্রের দাম অনেক অনেক বেশি চাচ্ছে, যার কারণে আমরা খুব ইতস্তত হচ্ছি। আমরা যে বাজেট নিয়ে আসি সে বাজেট আমাদের কভার করতেছে না। ভালো প্রোডাক্টগুলো পাবো, কালারগুলো পাবো, লাস্টের দিকে দেখা যায় ওদের স্টক শেষ হয়ে যায়, পছন্দের সাথে মিলাতে পারি না, আর আকাশচুম্বী দাম। ঈদ কেনাকাটায় সবার আগে প্রাধান্য পাচ্ছে পরিবারের শিশুরা। তাই তো আগেভাগে কিনতে রাজধানীর বাইরে থেকেও এসেছেন অনেকে। বেচাকেনা টুকটাক করছে গতকালকে থেকে, তো সবার আগে বাচ্চাদের জিনিসগুলো আগে বেশি চলে। বাচ্চাদের এবং গিফট আইটেম যা আছে এগুলো আগে দেখবো। বাচ্চার কেনাকাটার জন্য আসছি, ওদেরকে নিয়েই তো আমাদের ঈদ, বাচ্চার খুশিতে আমরা খুশি। বাচ্চাদের জন্য আসছি, আর আগে এত তো এখন ভিড় হয়ে যাবে, এই জন্য আসছি। ভিড় বাড়ছে নারীদের গহনার দোকানেও। বিক্রেতাদের দাবি কম দামে বিক্রি করছেন তারা, তবে তা মানতে রাজি নন ক্রেতারা। সীমিত পেয়েছে, যেগুলো সব জায়গায় বসুন্ধরা বিক্রি করে 400-500, আমরা বিক্রি করি 250। জুয়েলারি পণ্য বেশি, অনেক দাম চায়। এবার হালকা ও আরামদায়ক গ্রীষ্মকালীন পোশাকের চাহিদা বেশি। নারীদের পছন্দের তালিকায় রয়েছে পাকিস্তানি ও ভারতীয় 3 পিস। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কিছুটা ভিন্ন আবহে চলছে এবারের অমর একুশে বইমেলা। বইপ্রেমীদের আনাগোনা থাকলেও মেলার চিরচেনা রূপ সেই অর্থে দেখা যায়নি সাপ্তাহিক ছুটির দিনও। তবে শিশু চত্বরে আয়োজিত পাপেট শো আর বায়োস্কোপের রঙিন পর্দা উচ্ছ্বসিত দেখা গেছে শিশুদের। আয়োজকদের প্রত্যাশা সপ্তাহখানেকের মধ্যে জমে উঠবে এবারের বইমেলা। বইমেলায় আসা শিশুদের মূল আকর্ষণ পাপেট শো আর বায়োস্কোপ ঘিরে। সিসিমপুরে দেখা না পেলেও বইমেলার দ্বিতীয় শিশু প্রহরে এসব আয়োজন ঘিরেই উচ্ছ্বাসে মাতে শিশুরা। ছাগল দেখলাম, তারপরে 2টা পিচ্চি দেখলাম, বাঘ, বাকম, পায়রা, মাথায় দিয়ে তায়রা। বড়দের হাত ধরে শিশু চত্বরের রঙিন সব বইয়ের স্টলে ঘুরতে দেখা গেছে ক্ষুদে পাঠকের দলকে। গল্প, ছড়া আর গানের সঙ্গে যেন তাদের গভীর মিতালি। আমি বই কিনতে আসছি, আমার যেটা যেটা ভালো লাগবে আমি সেটা নিয়ে নিব। এখানে সে যে নিজেই চুজ করে করে হচ্ছে বই দেখছে। অমর একুশে বইমেলা শুধু এক মেলা নয়, এ যেন ভাষার এক ক্যানভাস, যেখানে প্রতিনিয়ত যুক্ত হয় ছড়া, কবিতা, গল্প, ইতিহাস সহ আরও নানান কিছু। রং তুলিতে আঁকা এ সকল ছড়া কবিতার রং ছড়িয়ে পড়ে মেলায় আসা সকল বয়সী মানুষের প্রাণে। আর তাই বছর ঘুরে এ মেলা পরিণত হয় বাঙালির প্রাণের উৎসবে। বিকেল গড়াতে কিছুটা ভিন্ন রূপ নিতে শুরু করে বইমেলা। মেলা প্রাঙ্গণে বাড়তে থাকে বইপ্রেমীদের সমাগম। তবে বইমেলার চিরচেনা রূপ যেন এখনো অধরা। গতকালকে কিছু লোকজন ছিল, যেহেতু শুক্রবার ছিল, বাট আজকে আবার মানুষজন কম। যতটা আশা হব ভেবেছিলাম সেরকম হয় নাই। স্টার্টিং ইজ এ গুড ওয়ান, এবং এখন দেখতে হবে যে পরবর্তী আগামী সময়গুলো কেমন কাটে। এবার হচ্ছে রমজান মাসে হওয়ার কারণে লোকজন মনে হচ্ছে একটু কম হচ্ছে প্রথমের দিকে, তো এর জন্য পরে হয়তো বেশি হবে আরও। বছরব্যাপী অপেক্ষায় থাকা বইপ্রেমীদের পদচারণায় এবারও মুখর হয়ে উঠবে বাঙালির প্রাণের এ আয়োজন। সেই প্রতীক্ষায় আয়োজকরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বিসিবিতে সরকার হস্তক্ষেপের কারণে নয়, বরং বর্তমান কমিটির অগণতান্ত্রিক ও প্রশ্নবিদ্ধ কাজের জন্য আইসিসির পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিশ্বকাপে অংশগ্রহণ না করা সহ বেশ কিছু সিদ্ধান্ত ছিল অক্রিকেটীয়, এমনটাই মনে করেন বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। দেশের ক্রীড়াঙ্গনের বর্তমান বাজে পরিস্থিতির জন্য আসিফ মাহমুদ ও আসিফ নজরুলকে দায় দিলেন এই ক্রীড়া সংগঠক। এই যে বোর্ড আছে, এই যে বোর্ডের যেইভাবে তারা নির্বাচন করেছে এবং বাংলাদেশ ক্রিকেটকে যারা যেইভাবে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে, এখানে আইসিসির একটা হস্তক্ষেপ তো আমরা প্রত্যাশা করি যে আইসিসি হস্তক্ষেপ করবে যে এই বোর্ডের অধীনে বাংলাদেশ ক্রিকেট প্রপারলি কাজ করতে পারছে না বা বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাচ্ছে না। ক্রীড়াঙ্গনটাকে যেভাবে ডিসমেন্টেল করা হয়েছে, এটাকে আবার সেই আনা, ক্রিকেট কাঠামোকে আবার শক্তিশালী করা, এটা ওনাকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। শুধুমাত্র বিগত 2 বছর দ্বারা দায়িত্ব ছিলেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার।
ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা 50 শিক্ষার্থী সহ নিহত 70। তেল আবিব সহ মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় পাল্টা আক্রমণ, নিহত 1। তেহরানবাসীকে সরে যাওয়ার নির্দেশ। বাংলাদেশ সহ বহু দেশ থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল স্থগিত, যাত্রীদের ভোগান্তি। হটলাইনে ফোন করে বিমানবন্দরে আসার অনুরোধ, প্রবাসীদের সতর্ক করে নির্দেশনা। এবং গণতন্ত্রের পথ মসৃণ করতে সব দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, জামাতের ইফতারে প্রধানমন্ত্রী। জনস্বার্থ বিরোধী কিছু হলে বিরোধিতার ঘোষণা, ডাক্তার শফিকুর এক। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।